এটিএন বাংলা দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অ্যাডভোকেট মনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন সাধারণত সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগের বিচার হয়ে থাকে সামরিক আদালত বা কোর্ট মার্শালের মাধ্যমে। অন্যদিকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগের বিচার হয়ে থাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু যখন অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য এবং অভিযোগের ধরন মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর, তখন একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন সামনে আসে। এই প্রশ্নটি হলো, এই বিচার কি কোর্ট মার্শালে হওয়া উচিত নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া উচিত? সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে এই প্রশ্নটি নতুন করে আলোচনায় এসেছে এবং বিচারিক এখতিয়ার, অভিযুক্তের আইনি যে অধিকার রয়েছে এবং বিচার প্রক্রিয়া নিয়ে আইন অঙ্গনে বিভিন্ন মতামত দেখা যাচ্ছে। সে কারণেই আমরা আজকের আলোচনা বিষয় নির্ধারণ করেছি কোর্ট মার্শাল এবং বেসামরিক ফৌজদারি আদালতের এখতিয়ার পক্ষে বিপক্ষে। আমার সঙ্গে আলোচনা করবার জন্য দুজন বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম, স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়াও রয়েছেন অ্যাডভোকেট ডক্টর তাবারক হোসেন, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যদি অ্যাডভোকেট তাবারক হোসেন আপনার কাছ শুরুতেই আসি, সেটি হলো সামরিক আইন, সংবিধান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মধ্যে সম্পর্ক বিবেচনা করলে এই দুই বিচার ব্যবস্থার মধ্যে কি কোনো জুরিসডিকশনাল ওভারল্যাপ বা কনকারেন্ট জুরিসডিকশন তৈরি হতে পারে কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে বেসামরিক ফৌজদারি আদালত, আপনি যে টাইটেল দেখলাম, এবং কোর্ট মার্শাল। কোর্ট মার্শাল একটা ফৌজদারি আদালত, আর আমরা যেটা আলোচনা করছি এখতিয়ার সংক্রান্ত। বাংলাদেশ সেনাবাহিনীর আইন 1952 সালের সেনা আইন সেকশন 59 সাবসেকশন 2-তে ক্লিয়ার বলা আছে সিভিল অফেন্সেস। সেটা আমি আরও বিভিন্ন জায়গায় বলেছি। সিভিল অফেন্সেস ইনক্লুড all the offenses except 3 offenses, 3টি অফেন্স ছাড়া। একটা হলো মার্ডার, আরেকটা হলো কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, আরেকটা হলো রেপ। যদি কোনো সামরিক বাহিনী মানে এনি পার্সন সাবজেক্ট টু দি অ্যাক্ট, অর্থাৎ সামরিক বাহিনীতে কর্মরত কোনো সদস্য যদি এই 3টি অপরাধ কোনো বেসামরিক নাগরিকের সাথে করে, তাহলে কোর্ট মার্শাল এই বিচার করতে পারে না। এর বাইরে যত অপরাধ সংগঠিত করে সবগুলার বিচার কোর্ট মার্শালে করা সম্ভব। এখন প্রশ্ন হলো, আমাদের যে ইনটেন্ট অফ দি ফ্রেমার্স অফ ল, অ্যাটলিস্ট মানে বাংলাদেশ সেনাবাহিনী আইন 1952 যখন এনাক্টমেন্ট হয়, তখন হোয়াট ওয়াজ দি ইনটেন্ট? দ্যাট ইজ ভেরি, মানে প্রত্যেকটা আইনের কিন্তু লেটার অ্যান্ড ইনটেন্ট কনসিডার করতে হয়, পারপাসিভ ইন্টারপ্রিটেশন। আমরা যদি পারপাসিভ ইন্টারপ্রিটেশন অফ কোর্ট মার্শাল অথবা সেনা আইনের কথা যাই, তাহলে দ্রুততম সময়ে উইদাউট এক্সপোজিং দি মিলিটারি পার্সোনেল টু দি সিভিলিয়ান এনভায়রনমেন্ট, দ্রুততম সময়ে বিচার করে তাদেরকে ব্যবস্থা নেওয়া। অর্থাৎ সামরিক বাহিনীর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পিলার হলো ডিসিপ্লিন। ইন অর্ডার টু মেনটেন দি স্ট্রিক্ট ডিসিপ্লিন ইন দি আর্ম ফোর্সেস, দ্য কোর্ট মার্শাল ইজ এ নেসেসিটি। কিন্তু এইখানে অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল, যখন সামরিক বাহিনীর একটি লোক, যেটা আমি বলেছি, যদি বাইরের বেসামরিক নাগরিকের সাথে কোনো অপরাধ সংগঠিত করে, সেটা আবার বেসামরিক আদালতেই যাবে। এখন প্রশ্ন হলো যে কোনো সামরিক বাহিনীর লোক যদি কোথাও অ্যারেস্টেড হয়, তখন তাকে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয়। নেওয়ার পরে এটার সাথে সাথে সামরিক কমান্ডারকে জানানো হয়, তার কমান্ডিং অফিসার অথবা নিয়ারেস্ট মিলিটারি স্টেশনে জানানো হয়। জানানোর পরে মিলিটারিকে যদি জানায়, মিলিটারি যদি মনে করে এই বিচারটা তারা করবে, তখন তারা তাদেরকে বলে যে না, এই বিচারটা আমাদেরকে পাঠাই দাও, আমরা করব। তখন এটা প্রায়োরিটেটিভ, যদি ওই সিভিল অফেন্সের মধ্যে পড়ে। আচ্ছা, কোনো ক্ষেত্রে যদি কনফ্লিক্ট দেখা দেয়, বেসামরিক আদালত যদি মনে করে যে না, এই বিচারটা আমরা করব, আবার সামরিক বাহিনী যদি মনে করে না, এই বিচারটা আমরা করব, তখন এই বিষয়টা রেফার করা হয় গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট যে ডিসিশন দেয় তখন সেটাই ফাইনাল হয়। যে প্রশ্নটি আসে যে আমরা যদি আইনগতভাবেও যদি বলি যে জুরিসডিকশনাল যে ওভারল্যাপ হয় বা কনকারেন্ট জুরিসডিকশন, দুইটা জুরিসডিকশনের কথা বলছি, আপনি কোর্ট মার্শালের কথা বললেন এবং 3টি এক্সেপশনাল কথা বললেন, যে সেই ক্ষেত্রে আসলে কোর্ট মার্শালে যাবে না। আইনের কথা তো বললেন, এই আইনটাকে আরেকটু বিস্তারিত আমি জানতে চাবো যে এটি ওভারল্যাপ করছে কিনা কোনোভাবে। ওভারল্যাপ, ওই যে কনকারেন্ট জুরিসডিকশন যদি বলেন, যদি সামরিক বাহিনী ডিসিশন দেয় যে না, আমরা এই বিচারটা করব না, তখন এটা বেসামরিক ফৌজদারি আদালতে হতে পারে। এইখানে একটি কথা বলি, কোর্ট মার্শাল সম্পর্কে আসলে আমাদের বাইরে ইভেন আইন অঙ্গনে খুব কমই স্বচ্ছ ধারণা রয়েছে। কোর্ট মার্শালের বিচার কিন্তু খুব কঠিন।
এবং যেহেতু একটা সেনাবাহিনী সামরিক বাহিনী টিকেই থাকে ডিসিপ্লিনের উপরে, সেই কোর্ট মার্শালে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এবং কোর্ট মার্শালের বিচারক হয় সেনাবাহিনীর অফিসাররা, যদি সেনাবাহিনীতে হয়, এবং সেখানে ডিফেন্ডিং অফিসার হয় সেনাবাহিনী থেকে, এবং প্রসিকিউটিং অফিসার হয় সেনাবাহিনী থেকে। সেখানে অ্যাকিউজকে অপশন দেওয়া হয় যে তুমি কাকে চাও। বাট এখানে একটা এক্সেপশন আছে। বাহিনী প্রধান যদি subject to approval by the chief of army or air force or navy as the case may be, তখন অ্যাকিউজ যদি বাইরের থেকে লয়ার অ্যাপয়েন্ট করতে চায় সেটাও পারে, তবে সেই ক্ষেত্রে বাহিনী প্রধানের অনুমোদন লাগে। স্যার, আপনার কাছে যদি আসতে চাই, সেটা হলো সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠলো, সেই বিচার কোর্ট মার্শালে নাকি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে হওয়া উচিত? এই যে ফোরাম নির্ধারণের একটি ব্যাপার থাকে, আপনি বিদ্যমান আইনে এই প্রশ্নটির সমাধান কিভাবে হওয়া উচিত? আসলে যে ধরনের ডেফিনেশন উনি বললেন যে 3টা স্পেসিফিক অফেন্স ছাড়া প্রত্যেকটাই আর্মি অ্যাক্টের বাইরে যদি হয় তবে সেইটা বাইরের আদালত করতে পারে। ওনারা বলছেন সিভিলিয়ান কোর্ট, যেটা আমরা বলি ক্রিমিনাল কোর্ট। তো সেক্ষেত্রে কনকারেন্ট জুরিসডিকশন যেটা আপনি বললেন যথার্থই বলেছেন। তো এটা দুভাবেই হয়, এটা কোর্ট মার্শালের মাধ্যমে হতে পারে, আবার এটা সাধারণ যে আইন আছে, যেমন যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে তবে এটা আইসিটি অ্যাক্টের মাধ্যমে হবে, অথবা এটা জেনারেল যে ফৌজদারি আদালত আছে ক্রিমিনাল প্রসিডিউরের আন্ডারে যে কোর্ট গঠিত হয় সেই কোর্টের মাধ্যমে হতে পারে। তবে দেখতে হবে যে আসলে অফেন্সটা কীরকম, কী ধরনের অফেন্স, নেচার অফেন্স কী। আর মূলত আর্মি বা সেনাবাহিনীকে ট্রায়াল করার জন্য বা প্রসিকিউট করার জন্য আইসিটি অ্যাক্টে এরকম কোনো বিধান ছিল না, স্পষ্ট বিধান ছিল না। এবং এই আইনটা আইসিটি অ্যাক্টটা হয়েছিল 73 সালে। এবং উনি যেটা বললেন ইন্টেন্ট দেখতে হবে যে আইনটা কেন করা হয়েছে। মূলত এই আইনটা করা হয়েছিল 1973-তে স্বাধীনতা যুদ্ধের সময় যারা মানবাধিকার লঙ্ঘন করেছিল তাদের বিচার করার জন্যে। তো তখন যে আর্মি ছিল সে আর্মি, বাংলাদেশ আর্মির কথা বলা হয়নি, যেহেতু আমাদের ইন্টেন্ট বুঝতে হবে। যে কোনো লকে যখন ইন্টারপ্রিট করা হয় তখন ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার এটা বুঝতে হয়, পার্লামেন্ট কেন এই আইনটা করেছিলেন। তো সেই প্রেক্ষাপটে আর্মিদের কিন্তু বা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এই অফিসারদেরকে ইমপ্লিকেট করার জন্য এই আইনটা করা হয়নি। আর্মিদেরকে এই আইনে আনা হলো 2024 সালে অর্ডিন্যান্সের মাধ্যমে। কিছুদিন আগে এই অর্ডিন্যান্স হয়েছিল, সেই অর্ডিন্যান্সের মাধ্যমে ডেফিনিশন চেঞ্জ করে বা অল্টার করে, অ্যামেন্ড করে আর্মিদেরকে, মানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসারদেরকে ঢোকানো হয়েছে। ফলে একাধারে যেমন আর্মি অ্যাক্টের 1952 আর্মি অ্যাক্টের মাধ্যমে যেমন কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করা যায়, তেমনি আইসিটিতে অথবা সাধারণ ফৌজদারি আদালতে মামলা হয়। এখন যেহেতু আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স এবং তাদের যে ফাংশন, সেই ফাংশন আসলে তারা তাদের রেসপন্সিবিলিটির বাইরে যে কোনো কাজ করছে কিনা, কী ধরনের কাজ করছে, এগুলো সমস্ত টেকনিক্যাল ব্যাপার। তো সেই ক্ষেত্রে সাধারণ কোর্টে যারা জজ আছেন তাদের পক্ষে অনেক সময় এই বিষয়গুলো বুঝতে একটু অসুবিধার কারণও হতে পারে, কারণ এটা তো সাধারণ ফৌজদারি মামলা না। কারণ যেহেতু একটা ডিসিপ্লিনারি ফোর্স, তাদের একটা কালেকটিভ একটা রেসপন্সিবিলিটি থাকে, এবং সেই রেসপন্সিবিলিটি একজন অফিসার তার ইমিডিয়েট সিনিয়রের কাছ থেকে পাওয়ার কথা, অথবা তার উপরে অফিসার পাওয়ার কথা। কীভাবে একজনকে ইমপ্লিকেট করা হয়েছে, তিনি অফেন্সটা কীভাবে হয়েছে কিনা, কোন প্রেক্ষাপটে হয়েছে, কি প্রেক্ষাপটে একটা অপরাধ সংগঠিত হয়েছে, সেগুলো আর্মির যে কোর্ট মার্শালে যেভাবে তারা অভিজ্ঞ এই ব্যাপারে, তাদের সবই জানা আছে। যখন আর্মি কোর্টের বাইরে যে যখন এগুলোর বিচার প্রক্রিয়া হয় তখন বিচারপতিদের এগুলো বুঝতেও কিছু সময়ের প্রয়োজন হয়। এগুলো যেহেতু টেকনিক্যাল ব্যাপার, যদিও কনকারেন্ট জুরিসডিকশন, তো আমি মনে করি এটা আসলে কোর্ট মার্শালই হওয়া উচিত। এবং অর্ডিন্যান্সের মাধ্যমে হয়েছে, অর্ডিন্যান্স আমাদের এই যে পার্লামেন্ট আছে তারা র্যাটিফাই করবে কি করবে না সেটার প্রশ্ন আছে। র্যাটিফাই না যদি করে, যদি প্রত্যেকটা অর্ডিন্যান্সের
কিন্তু দীর্ঘস্থায়ী মেয়াদ নাই, সেগুলোকে যখন সংসদ চলে আসে তখন নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোকে প্রেস করতে হয়। জি। এবং সেগুলো যদি পার্লামেন্ট যদি এই ধরনের অর্ডিন্যান্সকে যদি র্যাটিফাই না করে তখন আর সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকছে না। এবং যে ডেফিনেশনগুলো আছে সে যদি র্যাটিফাই না করে এই ডেফিনেশনগুলো আর থাকবে না, বা এই যে পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন আইনে সেই আইনগুলো আর থাকছে না, সেখানে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আর কোর্ট মার্শাল খুব সহজ ব্যাপার না, আমরা দীর্ঘদিন থেকেই জানি যে কোর্ট মার্শাল খুব কঠিন আইনি শৃঙ্খলার মাধ্যমে হয়ে থাকে এবং অতি দ্রুত নিষ্পত্তি হয়ে থাকে। ফলে বিটুইন দিস টু আমি মনে করি এটা আর্মি অ্যাক্টের মাধ্যমেই হওয়া উচিত এবং কোর্ট মার্শালের মাধ্যমে এটা বিচার হওয়া প্রয়োজন। জনাব তাবারক হোসেন, আপনার কাছে যদি আসি, যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সম্পর্কে আপনি ডিফেন্স আছেন, কয়েকজনকে ডিফেন্স করছেন, ডিফেন্সের দৃষ্টিকোণ থেকে আপনার মূল্যায়ন কি, এবং অভিযোগগুলোর যে ভিত্তি বা বস্তুনিষ্ঠতা নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাবো। একই সাথে জানতে চাবো যে ফর্মাল অভিযোগ বা চার্জের বিষয়বস্তু নিয়ে আপনার ডিফেন্সের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট আপত্তি বা উদ্বেগ রয়েছে কিনা। মানে আপনার প্রশ্নটা যে আমি সঠিকভাবে বুঝে থাকি, যে এই ফর্মাল অভিযোগটা এর কোয়ালিটি সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। যেহেতু আমি ডিফেন্স লয়ার, এই আমি আই এম ডিফেন্ডিং দ্য সিনিয়র আর্মি অফিসার্স, এই চার্জগুলো আমার অনেকবার পড়তে হয়েছে, আমার পৃষ্ঠা নাম্বার পর্যন্ত আমার মনে আছে। তো আপনাদের এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিসরে সব বলা সম্ভব না, দু একটি কথা শুধু বলবো। এই যে ফর্মাল চার্জটি ফুল অফ ইনকনসিস্টেন্সি, কনফিউশন এবং অনুমান নির্ভর। আইনে অনুমান নির্ভরতার কোনো জায়গা নেই। আমি দু একটা এক্সাম্পল দিই। প্রতিটি অফিসারের চার্জের প্রথম কাট অ্যান্ড পেস্ট করা হয়েছে একই কথা সবার। কী করা হয়েছে? তৎকালীন সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই বিভিন্ন বাহিনীর কথা বলা আছে, এর মধ্যে র্যাবের নামও বলা আছে। তো তাদেরকে ব্যবহার করে সরকার ক্ষমতায় চাচ্ছে। আমি এখানে একটি কথা বলতে চাই, আই এম ডিফেন্ডিং দি আর্মি অফিসার, এবং তারা প্রফেশনাল আর্মি অফিসার। যদিও আমি র্যাবের 7 জনকে, আমি অল 15 যারা ফেস করতেছে তারা কিন্তু দে ডিড নট ফ্লি অ্যাওয়ে, তারা কিন্তু পলায় নাই। তারা তাদের ফ্ল্যাগ কার, স্টার কার রেখে এসে লাইক এ ডিসিপ্লিন সোলজার দে হ্যাড দি গাটস টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দি কোর্ট অ্যান্ড ফেস দি ট্রায়াল। এখানে আমি একটি বলবো যে যদি তাদের মনের ভিতরে কোনো গিল্টি মেন্টালিটি থেকে থাকতো যে আমরা হয়তো, তাহলে কিন্তু তারা এই মানে কিছু বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল যে দে আর ফেসিং দি ট্রায়াল, দে ডিড নট ফ্লি অ্যাওয়ে ফ্রম দি আর্মি অর হোয়াট এভার। 2 নম্বর হলো যে তারা ট্রু প্রফেশনাল আর্মি অফিসার্স, দে আর ট্রেইনড অ্যান্ড প্রিপেয়ার্ড ফর ফাইটিং এ ওয়ার। তো মাঝে মাঝে তারা বিভিন্ন বাহিনীতে যেমন র্যাব, সেখানে প্রেশনে যায়, এবং এটা কিন্তু সেনাবাহিনী সদর দপ্তর থেকে তাদেরকে নিয়োগ করা হয়, কোনো পলিটিক্যাল পার্টি করা হয় না। আপনি আর্মি রুলস অ্যান্ড রেগুলেশন রুলস 144 এবং 145-এ বলা আছে যে সেনাপ্রধান তার বাহিনীর কর্মকর্তাদেরকে যে কোনো গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে ডেপ্লয় করতে পারে, এবং 145-এ বলা আছে যদি এইরকম ডেপ্লয় করে তাহলে ওই কর্মকর্তার সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইভেন সে যদি বলে যে না আমি এইখানে যাব না, আমি প্রয়োজনে কমিশন রিজাইন করব, সেইটাও সে পারে না। তাহলে দে আর আন্ডার কম্পালশন টু কমপ্লাই উইথ দি অর্ডার ইস্যুড ফ্রম দি আর্মি হেডকোয়ার্টার। সুতরাং চার্জে যে বলা আছে যে দে ওয়ার অ্যাপয়েন্টেড বাই সো অ্যান্ড সো পলিটিশিয়ান, দিস ইজ নট কারেক্ট। দিস ইজ নট কারেক্ট ইন এ সেন্স যে দে আর অ্যাপয়েন্টেড বাই আর্মি হেডকোয়ার্টার, একটা নির্দিষ্ট সময়ের জন্য যায়। তারপরে এখানে একটি কথা, যখন তারা অন্য বাহিনীতে কর্মরত থাকে লাইক র্যাব, তখনও কিন্তু দে আর আন্ডার দি আর্মি রুলস। তাদের কেরিয়ার প্ল্যানিং, তাদের এভরিথিং, তাদের প্রমোশন, এভরিথিং ইজ ডিসাইডেড বাই আর্মি হেডকোয়ার্টার। সেইখানে শুধু তারা টেম্পারিটা বলে ইআরই, এক্সট্রা রেজিমেন্টাল এমপ্লয়মেন্ট। আচ্ছা, এখানে প্রশ্ন উঠেছে অতীতে প্রসিকিউশন থেকে যে আমরা র্যাবের বিচার করছি, আর্মি অফিসার না। দিস ইজ নট কারেক্ট। অ্যান আর্মি অফিসার ওয়ান্স অ্যান আর্মি অফিসার অলওয়েজ অ্যান আর্মি অফিসার। তার সংক্ষিপ্ত সময়ের জন্য র্যাবে গিয়েছে বলে তার দ্য বেসিক ক্যারেক্টারাইজেশন অফ অ্যান আর্মি অফিসার ইজ নট লস্ট সাইট অফ। এক আরেকটি দেখেন, এখানে বলা হচ্ছে চার্জশিটে যে সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য বিরোধী দলের মত নির্মূল করার জন্য তারা এই ফোর্সকে, মানে ইনক্লুডিং র্যাব, সেখানে পুলিশের কথা বলা আছে, সেখানে এসবির কথা বলা আছে, আরও অনেক কিছু বলা আছে, এনএসএর কথা বলা আছে, ডিজিএফের কথা বলা আছে। কিন্তু আপনি চার্জে দেখবেন শুধু আর্মি অফিসারদের নাম। আরেকটি বলি,
অ্যালেজড অফেন্স যেটা বলা হয়েছে অ্যাবডাকশন অফ ব্যারিস্টার আরমান 9ই আগস্ট 2016 সালে তাকে যদি মানে ইফ ইট ইজ ট্রু, আই এম নট, এই জন্য আমি বললাম অ্যালেজড, 9 তারিখে করা হয়েছে। ওই দিন কিন্তু এডিজি অপারেশনের দায়িত্বে ছিল একজন পুলিশ কর্মকর্তা। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দি অফেন্স, ইফ ইট ইজ অ্যাট অল অ্যান অফেন্স, ইফ ইট টুক প্লেস অ্যাট অল। অথচ এই পুলিশ কর্মকর্তার স্টার্টিং পয়েন্টে নাম নাই অভিযোগে। এরপরে যে এডিজি অপারেশন তখন ছিল, তার নাম কর্নেল আনোয়ার লতিফ খান, সে দেশের বাইরে ছিল। 7-8 দিন পরে আসার পরে হি টুক ওভার। আমার প্রশ্ন হলো, যদি এটা অ্যাবডাকশন হয়ে থাকে, এটা যদি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে থাকে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের গেটওয়ে হলো অ্যাবডাকশন, আগে তো অ্যাবডাক্টেড হইতে হবে, তারপরে বাকিগুলো। যদি তাই হয় তাইলে ওই দিন যে এডিজি অপারেশনের দায়িত্বে ছিল তার নামটা চার্জে নাই, এবং আমি মনে করি এখানে এই চার্জটা ফল্টি। আচ্ছা, আরও আছে যেখানে বলা হয়েছে যে যদি এটা সত্যি হয় যে সরকারকে চিরস্থায়ী করার জন্য তারা কিন্তু আর্মি অফিসার, দে হ্যাভ নো কানেক্টিভিটি উইথ দি পলিটিক্যাল, বিকজ দে আর আর্মি অফিসার। আর্মিদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে আমি যদি তর্কের খাতিরে বলি, এখানে 15টা ভিকটিমের কথা বলা হয়েছে, এর মধ্যে একজন ছাড়া বাকি 14 জনই অতি সাধারণ কৃষক, শ্রমিক, এবং তাদের সবার আপনি যদি পার্সোনাল ড্রেসিয়ার দেখেন, তাদের বিভিন্ন জায়গায় পুলিশ রিপোর্ট আছে। ইভেন একজন সিঙ্গাপুরের পুলিশের কাছে অ্যারেস্টেড ছিল 23 জন। তো আমার এইটা ইমপ্রেশন যে দে ওয়ার হ্যান্ডপিকড টু টেস্টিফাই এগেইনস্ট দি আর্মি অফিসার, কারণ তারা বাই নেচার, মানে তাদের ডকুমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে পুলিশে ধরেছে এবং তাদের বিভিন্ন ক্রিমিনাল রেকর্ড রয়েছে। তাহলে আমাকে বলেন, একজন কৃষক, একজন শ্রমিক, একজন সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এবং গভর্নমেন্টকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখার জন্য এরা এত বড় থ্রেট, যাকে র্যাবের মতো একটা বাহিনী তাদেরকে ডেপ্লয় করতে হবে। সো দিজ আর দি ইনকনসিস্টেন্সিস, ফিউ অফ দি ইনকনসিস্টেন্সি। আরও অনেক আছে বলা, কিন্তু এগুলো আমাদের মনে সন্দেহের উদ্রেক করে। আমি এখানে কোর্টের কিছু বলতেছি না, আমি বলছি যারা ইনভেস্টিগেশন এজেন্সি এবং তারা দক্ষভাবে ইনভেস্টিগেশনটা করতে পারে নাই। আচ্ছা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা যখন আপনি বললেন, আমি একটু স্যারের কাছে আসতে চাবো যে 1973 সালে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে অ্যাক্টটা রয়েছে, সেখানে মানবতা বিরোধী অপরাধের উপাদান হিসেবে বলপূর্বক গুম, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এটাও উল্লেখ রয়েছে। এই পরিভাষাটির আইনগত ভিত্তি ও বৈধতা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই সেকশন 3-তে এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এটাকে ঢোকানো হয়েছে অ্যামেন্ডমেন্ট করে এই অর্ডিন্যান্সের মাধ্যমে, এবং এটা আরও আর্মিদেরকে এখানে এই আইনের মধ্যে নিয়ে আসার জন্যে সিস্টেম্যাটিক অ্যাটাক, এই শব্দগুলোকে ঢোকানো হয়েছে। তো এই যে এই বিধানগুলো যে ঢোকানো হয়েছে, সে অর্ডিন্যান্সের মাধ্যমে ঢোকানো হয়েছে, এবং এই ঢুকিয়ে আর্মিদেরকে এই আইনের মধ্যে আনা হয়েছে। এখন হোয়াট ইজ, কি করলে এই যেটা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হবে, সেটা কিন্তু ডেফিনেশনের মধ্যে নাই। ফলে এখানে কিন্তু আইনের একটা দুর্বলতা রয়ে গেছে, যে হোয়াট অ্যামাউন্টস টু এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। তো এই শব্দগুলো যদি আইনের মধ্যে সুষ্ঠুভাবে যদি না ডিফাইন্ড হয়, তো সেই ক্ষেত্রে সংজ্ঞায়িত যদি না হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এটা আইনের একটা দুর্বলতা, এবং ট্রায়ালের ক্ষেত্রেও কিন্তু এর একটা ব্যাপক প্রভাব পড়ে। আচ্ছা, এই আইনে অভিযোগ, তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট কিছু নথি প্রকাশ না করার নন ডিসক্লোজার যে বিধানটি, সেটি কিন্তু রয়েছে। আপনি কি মনে করেন ন্যায় বিচার ও স্বচ্ছতার নীতির সঙ্গে এই বিধান কতটুকু সামঞ্জস্যপূর্ণ? দেখেন, এই আইনে 12-3-এ এই যে শব্দগুলো বললেন, 12-3-এ এটাকে অ্যামেন্ড করে ঢোকানো হয়েছে এই অর্ডিন্যান্সের মাধ্যমে। এবং যখন একজন ডিফেন্সে থাকবে, অর্থাৎ আসামি থাকবে, তার কিন্তু একটা রাইট আছে প্রসিকিউশনের মেটেরিয়াল কি আছে সেগুলো দেখা, জানা, এবং সেই প্রসিকিউশনের যে মেটেরিয়াল আছে সেগুলোকে পরীক্ষা করা। আদারওয়াইজ উনি কীভাবে ডিফেন্স দেবেন? অথচ সেগুলোকে ডিসক্লোজ না করার বিধান রয়েছে। ফলে এখানে আমি মনে করি ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে। জনাব তাবারক হোসেন, আপনার কাছে যদি আসি, টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন TFI সেল নিয়ে বিভিন্ন সময় আলোচনা, মন্তব্য শোনা যায়। এ বিষয়ে আপনি যদি কিছু ব্যাখ্যা করতেন, এবং পাশাপাশি সাবেক প্রধান প্রসিকিউটরের পক্ষ থেকে সেখানে বোমা রাখা সংক্রান্ত যে বক্তব্য এসেছে, আলোচনা এসেছে, এই বিষয়টি আইনের দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, একটু ছোট করে যদি বলেন। এর আগে আমি একটু কথা বলতে চাই, যে আপনি ফর্মাল চার্জের কথা বলেছেন। দেখেন, এখানে DGFI, র্যাব এবং বিজিবির অফিসার আছে।
আপনি দেখেন র্যাবের যে অফিসারগুলো ডাইরেক্টর অফ সিআইবি আছে, ওনারা ডাইরেক্টর লেভেলের অফিসার। ডিজিএফআই ইজ অ্যান এসেনশিয়াল অর্গানাইজেশন, লাইক আপনি পাকিস্তানে আইএসআই আছে, ইন্ডিয়াতে র আছে। 65 যুদ্ধের পরে ভারত মনে করেছে তাদের একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন থাকা উচিত, তারপরে 68-এ কিন্তু র কেম ইনটু বিং। সো ডিজিএফআই এজ অ্যান ইনস্টিটিউশন ইজ এ নেসেসিটি for the sovereignty, for defending the sovereignty of the state. এখন প্রশ্ন হলো যে ডাইরেক্টরদেরকে দেওয়া হয়েছে, যদিও আই এম নট ডিফেন্ডিং দেম, বাট তারা সেনা কর্মকর্তা এবং ডিজিএফআইতে কাজ হয় টোটালি কম্পার্টমেন্টালাইজড। আমার রাইট হ্যান্ড কী করবে, লেফট হ্যান্ড জানবে না। সুতরাং যদি এই অফিসারগুলো ডিজিএফআইতে কর্মরত থাকেও, আমি বলবো যে তাদের কিন্তু সব জিনিস জানার সুযোগ নেই। এটা গেল এক। 2 নম্বর, আপনি চার্জের মধ্যে এক জায়গায় দেখবেন র্যাবের কথায় বলা আছে যে ওইখানে কিছু কিছু মানে আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, যে ইনফর্মাল চেইন অফ কমান্ড থাকারও সুযোগ আছে। দেখেন র্যাবের 44% পার্সোনাল কাম ফ্রম পুলিশ, র্যাব ইজ হেডেড বাই পুলিশ অফিসার। তো সেইখানে একটা ইনফর্মাল চেইন অফ কমান্ড যদি থেকে থাকে ইন দি পাস্ট, থাকতেও পারে। কিন্তু আমার প্রশ্ন হলো যেই আর্মি অফিসাররা এডিজি অপারেশন ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স ছিল, এরা কিন্তু স্টাফ অফিসার টু দি ডিজি, দে আর নট কমান্ডার। ব্যাটালিয়নগুলো ডাইরেক্টলি ডিজির আন্ডারে, এগুলো আমি কোর্টেও বলেছি, আপনাকে বিভিন্ন সময় মিডিয়াতেও বলেছি। এবার আসেন আপনি বিজিবির কথা। শেষ করতে হবে একটু তাড়াতাড়ি। হ্যাঁ, বিজিবির কথা আপনি যদি দেখেন, আর র্যাবে একটা কম্পারিজন বলি, সেটা হলো র্যাবের অফিসারদেরকে শুধু সিনিয়র অফিসারদেরকে ইমপ্লিকেট করা হয়েছে। যদি এটা সত্য হয়ে থাকে, তর্কের খাতিরে বলি, তাহলে র্যাবের এই সিনিয়র অফিসাররা তো ডাইরেক্টলি কোনো অপরাধ করে নাই, নিশ্চয়ই আরও লোক দরকার ছিল। আবার আপনি বিজিবিতে যান, বিজিবিতে যেয়ে দেখবেন একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর। তাহলে যে যাত্রাবাড়ির এরিয়া অফ অপারেশন ছেড়ে যে রামপুরে আসলো, নিশ্চয়ই উপরের কোনো আদেশ ছিল। আদেশ ছাড়া আমি আমার এরিয়া অফ রেসপন্সিবিলিটি ছাড়তে পারি না। এবং তারা কিন্তু সেখানে গিয়েছিল বিজিবির অফিসাররা রিইনফোর্সমেন্ট হিসেবে, যে তাদের কলিগরা বিপদে পড়েছে তাদের রেস্কিউ করার জন্য এবং সরকারি সম্পদ রক্ষা করার জন্য। এবার আসি আপনার আইসিটি। অ্যাকচুয়ালি আইসিটি ইজ নট এ প্লেস, আইসিটি কোনো জায়গা না, আইসিটি একটা কনসেপ্ট। 2005 সালে 17 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা পত্রের মাধ্যমে আইসিটি যে ইন্টারগ্রেশন সেল নামে একটা করা হয়েছিল, এবং সেখানে আপনার এসবি থাকবে, ডিজিএফআই থাকবে, আর র্যাব শুধু সেক্রেটারিয়াল সার্ভিস দিবে। এবং 2008 সালে আরেকটা পত্রের মাধ্যমে সিআইডিকে যোগ করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে এই যে একটা টিম, যখন এই টিমের যে সিনিয়র মোস্ট থাকবে সেইটাকে লিড করা হবে। তাহলে এটা তো তৈরি হয়েছে সেই 2005 সালে। এখন কেন এটা যে মানে এটা যে কোনো জায়গায় হইতে পারে, এটা যে র্যাবে হইতে হবে নট নেসেসারি, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হইতে পারে। এই জন্য আমি বলবো টিএফআই যে সেলের কথা বলা হচ্ছে, জোর করে সেইখানে কিছু মানে কথা বলা হচ্ছে, ইট ইজ নট কারেক্ট। হোয়াট ইজ কারেক্ট ইজ, এটা একটা কনসেপ্ট, এবং এটা বিভিন্ন বাহিনীর ল এনফোর্সিং এজেন্সির সম্মিলিত একটা রূপ, এটা র্যাবের একক কোনো বিষয় না। এটা হলো আপনার টিএফআই সেল সম্পর্কে আমি ক্লিয়ার করলাম। জনাব আসলাম করিম, এই যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে সামরিক সদস্যদের বিচার, এটি একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার যেই মতামত সেটি আমি চাবো, যে এই বিচার কি সামরিক আদালতে হওয়া উপযুক্ত, নাকি কোর্ট মার্শালে হওয়া উচিত, নাকি বেসামরিক ফৌজদারি আদালতেই হওয়া উচিত, কোনটি যথার্থ? যেটা আমি বললাম আপনাকে একটু আগে, যে এখানে 3টা কোটি হতে পারে, কোর্ট মার্শালে হতে পারে, আইসিটিতে হতে পারে, সাধারণ ফৌজদারি আদালতে হতে পারে। তো যেহেতু এটা আর্মি অপরাধ, এবং যে 3টা বিশেষ অপরাধ ব্যতীত অন্য যে অপরাধগুলো আছে, আমি মনে করি আর্মিদের ক্ষেত্রে এটা কোর্ট মার্শাল হয় বাঞ্ছনীয়। আপনার কাছে একদম শেষ প্রশ্ন হিসেবে রাখতে চাই, বিচার প্রক্রিয়া যেহেতু চলছে, এই বিচার প্রক্রিয়া সুষ্ঠু গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হওয়ার জন্য আপনার কোনো সাজেশন রয়েছে কিনা? আমার সাজেশন হল যে অর্ডিন্যান্সের মাধ্যমে যে আইনগুলো পরিবর্তন করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই অর্ডিন্যান্স জারির কোনো প্রয়োজন ছিল না। এই জন্য যে এলিমেন্ট অফ ক্রাইমগুলোর কথা বলা হয়েছে, লাইক অ্যাবডাকশন, কিডন্যাপিং এটসেট্রা, এগুলো আমাদের প্যানেল কোডেই রয়েছে। লাইক আপনি যদি সেকশন 346 অফ পেনাল কোড দেখেন, সেখানে বলা হয়েছে আনলফুল কনফাইনমেন্ট ইন সিক্রেট, অর্থাৎ এই এলিমেন্টগুলো এখানে আছে। আমাদের কিন্তু দেশীয় আইনে এক্সস্টিভ প্রভিশন অফ ডিলিং উইথ দিস অফেন্সেস ছিল। এখনও কিন্তু আমি যদি স্যার যেটা বললো যে প্রিফারেবলি, মানে এটা কিন্তু স্পিরিট আছে, ওয়াই কোর্ট মার্শাল, বিকজ দ্রুত বিচার চাই, এবং সামরিক বাহিনীর মনোবলের একটা বিষয় আছে, এবং তাদেরকে এক্সপোজার টু দি সিভিলিয়ান এনভায়রনমেন্ট, এটারও একটা প্রোটেকশনের বিষয় আছে। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ কোর্ট মার্শাল ইজ দি রাইট
ফোরাম ফর ট্রায়াল অফ দিস কেস, এবং সেই ক্ষেত্রে এখনো সুযোগ আছে, যেটা আপনি জানতে সেক্ষেত্রে চেয়েছেন। যদি অনেক সময় কিন্তু অনেকে প্রশ্ন করে এটি নিরপেক্ষতা এবং পক্ষপাতিত্ব নিয়ে অনেকে প্রশ্ন রাখেন, সেই বিষয়ে আপনার মন্তব্যটা কি আচ্ছা, হবে? পক্ষপাতিত্ব কেন মানে আজ পর্যন্ত ইতিহাস নাই, এর কারণ কি জানেন? আমাদের যে বেসামরিক অঙ্গনে সামরিক বাহিনী সম্পর্কে অনেক জিনিস জানা নেই। কোর্ট মার্শাল ইজ দি মোস্ট স্ট্রিক্ট কোর্ট, এবং এটা শুধু তাই না, কোর্ট মার্শালের ডিসিশনের এগেইনস্টে কিন্তু অ্যাপিলও চলে না, এবং কোর্ট মার্শালের বিচার সম্পূর্ণ নিরপেক্ষ হয়। আপনি জানেন কিনা জানেন, আমি কিন্তু আই ওয়াজ ইন এয়ারফোর্স, এবং আমার জীবনে আমি অনেকগুলো কোর্ট মার্শালের ডিফেন্ডিং অফিসারও ছিলাম, প্রসিকিউটর, সো আই ক্যান এক্স্যাক্টলি এক্সপ্লেইন ইউ কিভাবে কোর্ট মার্শাল ফাংশন করে। সুতরাং এই নিরপেক্ষতা নিয়ে যদি কেউ প্রশ্ন করে, এটা তাদের অজ্ঞতা আমি বলবো। এক, আপনি যদি নিরপেক্ষতার প্রশ্ন কোর্ট মার্শালকে করেন, আমি তো একই প্রশ্ন বেসামরিক আদালতেও করতে পারি। পক্ষে বিপক্ষে আসলে মতামত থাকেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ মতামত এবং বিশ্লেষণ দেবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবসময় 18 বাংলা দেখতে থাকুন।